হ্যালো এবং আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোস্তাক আহমেদ রাতুল আছি লুপ এন্ড লজিক থেকে। আপনাদের যাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা দেখব হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এর ম্যাথগুলো শুরু করার আগে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে এই ম্যাথগুলো করার জন্য আমাদের কিছু ফর্মুলা দরকার। যেসব ফর্মুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট এইসব ফর্মুলাগুলো আমি নোট আউট করছি। আমাদের কাছে টোটাল ফর্মুলা নোট আউট করা আছে 17টা। এই 17টা ফর্মুলা থেকে আপনি এই চ্যাপ্টারের যতগুলা ম্যাথ আছেন সবগুলা ম্যাথ আপনি করতে পারবেন। যদি আপনি এই 17টা ফর্মুলা বোঝেন যে একটা ফর্মুলা দ্বারা কি মিন করে সেটা যদি আপনি বোঝেন সেই ক্ষেত্রে আপনি সবগুলা ম্যাথ ইজিলি করতে পারবেন। এই 17টা ফর্মুলার মধ্যে সবগুলা ফর্মুলা আপনাদের প্রয়োজনীয় নেই। এই 17টা ফর্মুলার মধ্যে কিছু সিলেক্টেড ফর্মুলা আছে যেগুলো আপনাদের প্রয়োজন, সেগুলো হয়তো সর্বোচ্চ ম্যাক্সিমাম 10টা। এই 10টা ফর্মুলা দেখা যায় যে বারবার ইউজ হয় এবং এই 10টা ফর্মুলা আবার আসছে সর্বোচ্চ 5টা টপিক থেকে। মানে ধরেন যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা আছে, হিটের যে লটা আছে, প্রথম ল আছে, এই ল থেকে যে ফর্মুলাটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এই ফর্মুলা থেকে বারবার আপনাদের কোশ্চেন হয়। তো আপনারা যদি এরকম সিলেক্টেড কিছু টপিক থেকে ফর্মুলাগুলো মুখস্থ করতে পারেন তাহলে আপনাদের যে ম্যাথ পার্টটুকু থাকবে পরীক্ষায় সেই ম্যাথ পার্টটুকুতে আপনারা কোনোভাবে আটকাবেন না। তো আমরা শুরু করি। তাহলে আমরা প্রথম যদি দেখি তাহলে এখানে আমরা কি দেখবো, প্রথম আমাদের ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর প্রথম ল। এই ফর্মুলাটা কি বলে আমাদের, এই ফর্মুলাটা আমাদেরকে বলে যে আমরা যে হিটটা সাপ্লাই করছি, কিউ মানে সাপ্লাইড হিট, এইটা যেটা সাপ্লাই করছি সেইটা সমান সমান কি, সেটা সমান সমান হচ্ছে ডেল ইউ প্লাস ডাব্লিউ, অর্থাৎ আমাদের যে কাজ হয়েছে সেইটা এবং যে চেঞ্জটা হয়েছে ইন্টারনাল এনার্জিতে, সেই ইন্টারনাল এনার্জির চেঞ্জ যেটা, সেইটার ফর্মুলা। এই ফর্মুলাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ। সো এইভাবে এটা আমাদের প্রথম ফর্মুলা। এরপর আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্যাস। কোন একটা গ্যাসের উপর যদি প্রেসার কনস্ট্যান্ট রাখা হয় সেই ক্ষেত্রে কিভাবে এই জিনিসটা কাজ করবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি। পি থেকে প্রেসার এবং ডেল ভি থেকে চেঞ্জ ভলিউম। হ্যাঁ, আমি দেখেন আপনাদের এই সবগুলোতে আমি একক লিখে দিয়েছি, ইউনিট যেটাকে আমরা বলি। হ্যাঁ, এই যে ইউনিটগুলো লেখা আছে, যেমন দেখেন প্রেসারের ইউনিট প্যাসকেল, চেঞ্জ অফ ভলিউমের ইউনিট এটা হচ্ছে মিটার কিউব। হ্যাঁ, তো এরকম ভাবে প্রত্যেকটা ফর্মুলা। এরপরে আমরা যদি তারপরের ফর্মুলাতে আসি, তারপরের ফর্মুলা কি, তারপরের ফর্মুলাটা হচ্ছে যে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। আইডিয়াল গ্যাসের ইকুয়েশন আমরা সবাই জানি, আমরা এইচএসসি তে পড়ে আসছি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পি থেকে প্রেসার, ভি থেকে ভলিউম, এন থেকে নাম্বার অফ মোলস, এইভাবে। এরপরে আমরা আরেকটা ফর্মুলা দেখবো, সেটা কি ইন্টারনাল এনার্জির ফর্মুলা। ইন্টারনাল এনার্জি যে ফর্মুলা, এইটা আইডিয়াল গ্যাসের ইন্টারনাল এনার্জি ফর্মুলা, সেটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি। এটা অ্যাকচুয়ালি এইভাবে হয়তো আপনারা দেখে অভ্যস্ত, 3/2 এনআরটি। হ্যাঁ, 3/2 এনআরটি। সো আমরা এটাকে জাস্ট একটু এইভাবে লিখছি এখানে লেখার সুবিধার্থে। এই একটা ফর্মুলা আছে। এরপর আরেকটা আছে সেটা হচ্ছে কার্নোট ইঞ্জিনের ফর্মুলা। কার্নোট ইঞ্জিন আপনাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কার্নোট ইঞ্জিন কি, কার্নোট ইঞ্জিন ইটা ইজ ইকুয়াল টু ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি থেকে ইটা, ই থেকে ইটা, এটা মনে রাখবেন, ই থেকে ইটা, ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস টি2 ডিভাইডেড টি1। এখানে টি1 কি, টি1 হচ্ছে সোর্স টেম্পারেচার এবং টি2 কি, টি2 হচ্ছে সিঙ্ক টেম্পারেচার। আমাদের এখানে এই 5টা ফর্মুলা গেল। এরপরে যদি আমরা এখানে আসি, এরপরে আমাদের আরো ফর্মুলা আছে, সেখানে হচ্ছে হিট ইঞ্জিন ইফিসিয়েন্সি, এরপরে আসছে হিট ইকুয়েশন, এন্ট্রপি, তারপরে আছে এন্ট্রপি ডিউরিং ফেজ চেঞ্জ, তারপরে আছে এন্ট্রপি উইথ টেম্পারেচার চেঞ্জ। এইভাবে আমাদের বেশ কয়েকটা ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলোর পিডিএফ আমাদের ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। এই ফর্মুলাগুলো অবশ্যই অবশ্যই আপনারা নিজেদের খাতায় লিখবেন। আপনারা করবেন কি, প্রত্যেকটা চ্যাপ্টার যখন থিওরি পড়া শেষ হবে, হ্যাঁ, থিওরি পড়া শেষ হবে, এরপরে আপনারা লিখবেন থিওরিগুলো নোট করার পরে আপনারা লিখবেন ফর্মুলা পার্টগুলা। ফর্মুলাগুলো সবগুলো লিখে রাখবেন, ফর্মুলা সব লিখে রাখলে হবে কি, আপনি যখন ম্যাথ করতে গিয়ে আটকাবেন তখন আপনি সেই ফর্মুলাগুলো দেখে দেখে আপনি ম্যাথগুলা প্র্যাকটিস করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ফর্মুলাগুলো আলাদা করে মুখস্থ করার প্রয়োজন হবে না। এখানে আছে কি হিট ইঞ্জিনের ইফিসিয়েন্সি, হিট ইকুয়েশন, এন্ট্রপি, এন্ট্রপি ডিউরিং ফেজ চেঞ্জ, মানে আপনি একটা থেকে আরেকটাতে যখন যাচ্ছি তখন, এন্ট্রপি উইথ টেম্পারেচার চেঞ্জ, মানে কি এই ফেজ চেঞ্জ এবং টেম্পারেচার চেঞ্জ এই দুইটা আপনাদের মধ্যে কনফিউশন হয়। তো আমি আপনাদের থিওরি ক্লাসে আপনাদের খালেদ ভাই এটাকে দেখাইছে, তবু আমি আরেকবার একটু বলে নেই। ফেজ চেঞ্জ মানে কি, আমি যদি একটা পাত্র রাখি, এই পাত্রতে অনেকগুলা বরফ আছে, হ্যাঁ, এই বরফগুলা আছে, এই বরফগুলা যদি হিট দেওয়ার পরে এখানে আমাদের পানি হয়ে গেল। হ্যাঁ, হিট দেওয়ার পরে এখানে ধরেন যে আমি হিট দিতেছিলাম,
এখানে আমি হিট দিতেছিলাম, এই হিট দেওয়ার পরে এখানে আমার পানিতে পরিণত হলো, এই যে ফেজ চেঞ্জ হলো, এই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ইউজ করা হয়। আর এনট্রপি উইথ টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জের বিষয়টা কি, এটা হচ্ছে আপনি আর একটা বরফকে হিট দিচ্ছেন, আপনি বরফকে যখন হিট দেবেন তখনই যে সেটা পানিতে পরিণত হবে এরকম না, তাই তো না। আপনি অনেক টাইম পর, ধরেন যে আপনি বরফকে হিট দিতেছেন আফটার টি টাইমস, ধরেন যে টি টাইম, টি ইজ ইকুয়াল ধরেন যে 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট পরে আপনার এই বরফটা সম্পূর্ণরূপে পানিতে পরিণত হলো, কিন্তু এই 1 মিনিটের মধ্যে এই যে টেম্পারেচার আপনি দিচ্ছেন, এই টেম্পারেচার তো খরচ হয়েছে তাই না, আপনি যখন তাপটা প্রয়োগ করছেন এই বরফের উপর, সেই তাপটা তো খরচ হয়েছে, কোথাও তো যাইতে হয়েছে। সো এই যে টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ এটা 0 ডিগ্রি ছিল, 0 থেকে 1 ডিগ্রি হয়েছে, 1 থেকে 2 ডিগ্রি হয়েছে, তারপর 2 থেকে 3 ডিগ্রি হয়েছে। সো এই যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জটার যখন আমাদের ম্যাথ করতে বলবো তখন অ্যাকচুয়ালি আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হয়। সো এই দুইটা ফর্মুলা আপনারা কখনো উল্টাপাল্টা করবেন না যে কখন কোনটা ইউজ করা হয়, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা ফর্মুলা আছে, এভাবে করে আমাদের আর বেশ কয়েকটা ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি আপনাদেরকে পিডিএফটা প্রোভাইড করব। প্রত্যেকটা ফর্মুলা আপনাদের দরকার হলে আপনারা একটু পজ করবেন, পজ করার পরে আপনারা ফর্মুলাটা একটু মুখস্থ করে নেবেন, অথবা ডাউনলোড করে মুখস্থ করার পরে তারপরে এসে বাকি ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। এরপরে আমরা তাহলে ম্যাথ পার্ট এখন চলে যাব। আচ্ছা, তো আমরা তাইলে হচ্ছে ম্যাথ শুরু করি। প্রথম ম্যাথ আমাদের কি আছে দেখ, আমরা একটু ম্যাথটা পড়বো, আর ম্যাথ যখন পড়বো তখন আমরা জিনিসগুলো পয়েন্ট আউট করবো। সেটা হচ্ছে কি, দ্য রেজিস্ট্যান্স অফ সার্টেন রেজিস্ট্যান্স থার্মোমিটার এট আইস পয়েন্ট। আচ্ছা, আইস পয়েন্ট আমাদের এখানে দেওয়া আছে, এরপরে দেওয়া আছে কি স্টিম পয়েন্ট, আর ফাউন্ড টু বি রেসপেক্টিভলি 2 ওহম আর এটা হচ্ছে 2.7 ওহম। ফাইন্ড দ্য টেম্পারেচার এট হুইচ রেজিস্ট্যান্স ইজ ফাউন্ড টু বি 4.83 ওহম। তো ভাইয়া আমরা হচ্ছে যে একটা ফর্মুলা কি জানি, আমরা একটা ফর্মুলা জানি যে যদি আমাদের কখনো কোনো টেম্পারেচার বের করতে বলে, সেই টেম্পারেচার সমান কি হয়, সেই টেম্পারেচার সমান হয় ধরো যে এক্স এর টার্গেট টেম্পারেচার মাইনাস আইস পয়েন্ট আর এরপরে আসে কি স্টিম মাইনাস আইস, এটা আমার ফর্মুলা। হ্যাঁ, তো আমরা যদি এই ম্যাথটার দিকে খেয়াল করি, এই ম্যাথে আমার আইস পয়েন্ট কত দেওয়া আছে, এই ম্যাথে আমার আইস পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 2.8, এই যে দেখো যে সরি 2 ওহম, যেটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে 2 ওহম। ওকে, আমি 2 ওহম লিখলাম। আর এরপরে কি দেওয়া আছে, এরপরে দেওয়া আছে আমার স্টিম পয়েন্ট দেওয়া আছে। স্টিম পয়েন্ট কত দেওয়া আছে, স্টিম পয়েন্ট আমার এখানে দেওয়া আছে 2.73 ওহম। সো আমরা 2.73 ওহম। আচ্ছা, এখন কি বলছে, ফাইন্ড দ্য টেম্পারেচার এট হুইচ, তার মানে আমাকে এই এক্সটা বের করতে বলছে, আর রেজিস্ট্যান্স ইজ ফাউন্ড টু বি 4.83 ওহম। আমার এই যে এক্সটির মান, যে টার্গেট যেটা আমার যে টার্গেটের যে টেম্পারেচার সেটার মান কত, সেটার মান হচ্ছে 4.83 ওহম। সো এটাকে যদি আমরা একটু ভালো করে লিখি, সলভ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে ধরো যেহেতু আমার এটা রেজিস্ট্যান্স একটা থার্মোমিটার, এই যে দেখো রেজিস্ট্যান্স থার্মোমিটার, সো আমরা এটাকে আর দ্বারা লিখি, আর আইসকে আমরা ধরো 0 দ্বারা লিখি, এটা 0 দ্বারা লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর 0 ইজ ইকুয়াল টু কত, 2.0 ওহম। এরপর কি দেওয়া আছে, আর স্টেম দেওয়া আছে, তার মানে আর স্টেম কত, আর 100, হ্যাঁ আর 100 এর মান কত, 2.73 ওহম। এরপরে দেওয়া আছে কি, এরপরে দেওয়া আছে আমার হচ্ছে এক্সটি, মানে টার্গেটেড যে আমার টেম্পারেচার সেইটা। সো এক্সটির জায়গায় আমরা আরটি লিখি, কারণ আমার এখানে যেহেতু থার্মোমিটারটা আমার রেজিস্ট্যান্স থার্মোমিটার, সো এখানে আমি আরটি লিখলাম। আরটির ভ্যালু কত দেওয়া আছে, আরটির ভ্যালু আমার দেওয়া আছে 4.83। হ্যাঁ, সো এইটুকু, এটাকে যদি আমরা এই ফর্মুলাতে ফেলাই তখনই আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। এখন আমরা যে অ্যান্সারটা পেয়ে যাব, দেখো তো এটা আমার সবকিছু রেজিস্ট্যান্সে না, মানে রেজিস্ট্যান্স থার্মোমিটার না, আমার সবকিছু অ্যান্সার কিসে আসবে, আমার সবকিছু অ্যান্সার আসবে আর এ। হ্যাঁ, আমার সব অ্যান্সার আসবে আর, রেজিস্ট্যান্সের আসবে টেম্পারেচার, ওহমে আসবে, একক যেটা হবে সেটা ওহম। কিন্তু আমরা যদি ওহম দ্বারা সহজে কি আমরা ওহম বুঝি যে 2 ওহম মানে কত, 3 ওহম মানে কত, এই জিনিসটা কিন্তু আমরা সহজে রিলেট করতে পারি না। আমরা ডে টু ডে লাইফে কি ইউজ করি, আমরা ডে টু ডে লাইফে সেলসিয়াস স্কেল ইউজ করি। সো আমাদের এটার যে অ্যান্সার আসবে, এই অ্যান্সারকে যদি আমরা এখানে 100 সেলসিয়াস দ্বারা গুণ করি, 100 ডিগ্রি সেলসিয়াস দ্বারা গুণ করি, তখন আমরা আমাদের এই অ্যান্সারটা পেয়ে যাব। আমি তোমাদের পুরো ক্যালকুলেশন করে দিলাম না, কারণ তোমাদের যদি আমি পুরো ক্যালকুলেশন করে দিই তোমরা হয়তো বাসায় আর ম্যাথটা প্র্যাকটিস করবে না। তো অবশ্যই আমি বলে দিলাম সবকিছু, তোমরা জাস্ট এই ফর্মুলাতে ভ্যালুগুলো বসায় যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাই? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে দেখি আমাদের সেকেন্ড কোশ্চেন কি আছে। আমাদের সেকেন্ড কোশ্চেন বলা আছে দ্য রেজিস্ট্যান্স অফ সার্টার এট আইস পয়েন্ট। দেখো এখানে আইস পয়েন্ট বলা আছে, স্টিম পয়েন্ট দেওয়া আছে, এখানে আমার হচ্ছে বয়লিং পয়েন্টটা আমার বের করতে হবে। এটা আমার দেওয়া আছে কি, এটা আমার দেওয়া আছে আর টি। হ্যাঁ, আর আমার বের করতে হবে টি। তো টি এর ফর্মুলা আমরা কি জানি, টি ইজ ইকুয়াল টু আর টি মাইনাস আর 0
আর স্টিম মাইনাস এটা R100 লিখো, R100 মাইনাস R0, এইভাবে বসাই। এটার সঙ্গে যদি তুমি 100 দ্বারা গুণ করে দাও তাহলে তোমার হচ্ছে এই ম্যাথের অ্যান্সারটা চলে আসবে। এখানে R0 কোনটা, এই যে আইস পয়েন্ট যেটা, এটা হচ্ছে R0, এবং RT কোনটা, এই যে হচ্ছে এটা হচ্ছে তোমার সরি এটা হচ্ছে তোমার R100, R100টা মানে কি স্টেম পয়েন্ট, আর RT কোনটা, RT হচ্ছে আমার 48.5। ওকে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে দেখি যে আমাদের পরের ম্যাথটা কি দেওয়া আছে। পরের ম্যাথটা দেওয়া আছে দ্য রেজিস্ট্যান্স অফ এ রেজিস্ট্যান্স থার্মোমিটার এট 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি, 0 ডিগ্রি সেলসিয়াস আমাদের কি থাকে, আইস থাকে। তো আমরা এটা এখানে একটু নোট করে নিই যে এটা আমার আইস। আর 100 ডিগ্রি সেলসিয়াস কি, 100 ডিগ্রি সেলসিয়াস আমার হচ্ছে স্টেম থাকে। আমি এখানে লিখে নিলাম স্টেম is 20 ohm. The resistance at 32 when the thermometer is placed in a oven. Find the temperature at the oven. এটা তো সিমিলার ভাবে এখানে দেখো আমার আইস পয়েন্ট কত, আমি তোমাদের এখানে শুধু ফাইন্ড আউট করে দেই। এখানে আমার R0 ইজ ইকুয়াল টু কত, R0 ইজ ইকুয়াল টু হচ্ছে 8 ওহম। এরপরে আমার কি আছে, এরপর আমার দেওয়া আছে হচ্ছে R100 দেওয়া আছে, এই যে R100, এই যে 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি তোমার হচ্ছে এটা স্টেম পয়েন্ট। তো R100 এর মান কত, R100 এর মান 20 ওহম। এরপর আমার কি দেওয়া আছে, দ্য রেজিস্ট্যান্স ইজ 32 ওহম হোয়েন দ্য থার্মোমিটার ইজ প্লেসড ইন এ ওভেন। সো আমার RT এর ভ্যালু কত, RT এর ভ্যালু হচ্ছে 32। এখন আমার বের করতে হবে কি, এখন আমার T বের করতে হবে। সো T এর ফর্মুলা তোমরা সবাই জানো, T এর ফর্মুলা যেটা সেটা ফেলায় এখানে জাস্ট তোমরা ক্যালকুলেশনটা করবা, তাহলে এটার তোমার উত্তর চলে আসবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে, এরপরে আমাদের 9 নম্বর ম্যাথটা, 9 নম্বর ম্যাথটা একটু তোমরা সবাই পড়ো। দ্য ইন্টারনাল এনার্জি অফ এ গ্যাস ইনক্লোজড ইন এ সিলিন্ডার। আচ্ছা, আমরা একটু চিত্র দাগে এটা পড়বো, দেখো যে তাইলে তোমরা বিষয়টা ফিল করতে পারবা যে আমার এই একটা গ্যাস আছে, এই গ্যাসে একটা চেম্বার আছে বা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে আমার গ্যাস আছে অনেকগুলো, যে গ্যাসের ইনক্রিজ 500 জুল হোয়েন ইট ইজ অ্যাবজর্ব 800 এনার্জি। ধরো যে এখানে আমার অনেকগুলো গ্যাস আছে, এখানে আমি টেম্পারেচার দিচ্ছি, ধরো যে এখানে টেম্পারেচার একটা যাচ্ছে, এই টেম্পারেচার আমার এই যে গ্যাসের মধ্যে যে এনার্জি আছে এটা আমার কতগুলা হচ্ছে, কত বাড়ায় তোমার হচ্ছে 500 জুল আমার ইনক্রিজ করে। কিভাবে ইনক্রিজ করে 500 জুল, যখন আমি 800 জুল টেম্পারেচার এখানে প্রোভাইড করি, 800 জুল টেম্পারেচার প্রোভাইড করলে আমার এই যে গ্যাস আছে, এই গ্যাসের মধ্যে আমার এনার্জি কতটুকু ইনক্রিজ হবে, এনার্জি ইনক্রিজ হবে 500 জুল। ঠিক আছে, এখন আমাকে এখানে কি বের করতে বলছে, যে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস অন দ্য এনভায়রনমেন্ট। এই যে আমি 800 জুল এখানে দিলাম, দেওয়ার পরে আমার এখানে 500 জুল ইনক্রিজ হইলো, এইটুকু পুরো কাহিনীর মধ্যে আমার যে এই গ্যাসটা ছিল এই সিলিন্ডারের মধ্যে, বদ্ধ সিলিন্ডারের মধ্যে কতটুকু কাজ হলো এটা আমাকে বের করতে বলছে। সো এটা আমি এখন কিভাবে বের করব, এটা বের করা অনেক ইজি। আমরা দেখো তো থার্মোডাইনামিক্স এর আমাদের ফর্মুলা তোমাদের সবার মনে থাকার কথা। থার্মোডাইনামিক্স এর ফর্মুলা আমাদের কি ছিল, থার্মোডাইনামিক্স আমার ফর্মুলা ছিল dq ইজ ইকুয়াল টু du প্লাস dw। হ্যাঁ, বা এটাকে আমরা লিখতে পারি ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তোমরা যেটা লিখবে সেটাই কারেক্ট, এই দুটোই কারেক্ট, তোমরা এখন যেটা তোমাদের কাছে কমফোর্টেবল। সো এখন দেখো এখানে কি বলছে যে আমার এখানে অ্যাবজর্ব কত করছে, অ্যাবজর্ব করছে হচ্ছে আমার 800 জুল, হচ্ছে যখন 800 জুল যে হিটটা এটা সে অ্যাবজর্ব করছে। সো আমার এখানে ডিকিউ এর ভ্যালুটা হবে কত, ডিকিউ এর ভ্যালুটা হবে আমার ডিকিউ ইজ ইকুয়াল টু 800 জুল। হ্যাঁ, এরপরে দেখো কতটুকু আমি এনার্জি বৃদ্ধি পাইছে, 500 জুল। তো যতটুকু এনার্জি বৃদ্ধি পাবে সেটা হবে আমার ডিইউ সমান কত, ডিইউ সমান হচ্ছে আমার 500 জুল। ঠিক আছে, এরপরে দেখি যে এখন আমাকে বের করতে হবে কি ওয়ার্ক, কতটুকু কাজ হয়েছে। সো আমার এই যে ডিডব্লিউ বা ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়ার্ক না, তো আমি যদি এখন এই ফর্মুলাটা এখানে ফেলাই যে ডিডব্লিউ, আচ্ছা আমি তোমাদের ডেল বলি, তোমাদের হয়তো শিটে ডেল আছে। সো ডেল ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি, ডেল ডাব্লিউ আমরা সমান লিখতে পারি ডেল কিউ মাইনাস ডেল ইউ। এখন তোমরা এখানে জাস্ট এই ভ্যালুর দুইটা বসাই দিবা, বসাই দিয়ে এখানে তোমরা যদি ক্যালকুলেশন করো তোমাদের এখানে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের যে ম্যাথটা আছে, এরপরে ম্যাথটা আমরা একটু পড়ি। এরপরে ম্যাথে কি বলা আছে, এরপরে ম্যাথে আমাদের বলা আছে যে দ্য মাস অফ দ্য পিস অফ কপার ওয়্যার। একটা কপার ওয়্যার আছে যেটার আমার হচ্ছে ওজন দেওয়া আছে 2 কেজি। সো আমি লিখি এখানে m ইজ ইকুয়াল টু ধরো যে 2 কেজি। হ্যাঁ, হোয়েন ইট ইজ হিটেড ফ্রম 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে এটা ছিল, তখন হচ্ছে যে ও হিট দেওয়া শুরু করছে, থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছে। ধরো যে এখানে আমার একটা কপার ওয়্যার ছিল, এটা টেম্পারেচার ইনিশিয়ালে কত ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। এরপরে আমি এটাকে হিট দিছি, ধরো যে এখানে আমি হিট দিছি, দেওয়ার পরে এই কপার ওয়্যারটা এরকমই ধরো যে আছে, এটার টেম্পারেচার এখন হয়ে গেছে 1000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই যে 0 ডিগ্রি থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসে যখন সে কনভার্ট করে, এই কনভার্টের মধ্যে এই যে হিট দিছি, এই যে শক্তি, যতটুকু শক্তি আমি এর মধ্যে প্রোভাইড করছি সেটার পরিমাণ কত, সেটার পরিমাণ হচ্ছে 7.56 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, ফাইন্ড দ্য ইনক্রিজ ইন্টারনাল এনার্জি অফ কপার হোয়েন
দ্য চেঞ্জ ইন ভলিউম ইজ নেগলিজেবল। ঠিক আছে, তো এই যে আমি যে হিটটা দিলাম, এই হিটটা তো অ্যাবজর্ব করছে, তাই না? তো এখানে আমার ডি কিউ সমান আমি লিখতে পারি না, আচ্ছা ডি কিউ, বারবার আমি ডি কিউ বলতেছি কারণ আমি ডি কিউ দিয়ে ম্যাথগুলো করতাম। সো আমি এখানে ডেল কিউ বলতে পারি যে ডেল কিউ ইজ ইকুয়াল টু কত, ডেল কিউ ইজ ইকুয়াল টু 7.56 ইন্টু 10⁵ আমার ডেল কিউ এর মান আমি এখানে পেয়ে গেছি। আর আমার এখানে কি বলা আছে, আমি একটু যদি এদিকে খেয়াল করি এদিকে আর কোনো ভ্যালু দেওয়া আছে কিনা, হ্যাঁ ভ্যালু দেওয়া আছে। কিসের ভ্যালু দেওয়া আছে? এখানে আমার এম এর ভ্যালু দেওয়া আছে। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু আমার হচ্ছে 2 কেজি। ওকে ঠিক আছে, এম এর ভ্যালু আমি 2 কেজি পাইছি। আর হচ্ছে যে এখানে আমি আমার বের করতে বলছে কি ইন্টারনাল এনার্জি কতটুকু চেঞ্জ হয়েছে, ইন্টারনাল এনার্জি, তার মানে কি ইন্টারনাল এনার্জি আমার কি ডেল ইউ এর মানটা আমার বের করতে বলছে। এখন আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলাটা ছিল ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটা আমার ছিল অ্যাকচুয়াল যে ফর্মুলাটা ছিল সেটা। সো এই অ্যাকচুয়াল ফর্মুলাতে এখন যদি আমারে বলে যে হচ্ছে ইন্টারনাল এনার্জি কতটুকু হয়েছে, আমার এই যে একটা বের করতে বলছে, কিন্তু ভাই তোমরা দেখো তো এইটার ভ্যালু আমার বের করতে বলছে, এটার ভ্যালু বের করার জন্য আমার কি লাগবে? এটার ভ্যালু বের করার জন্য আমার দুইটা লাগবে না, এই যে ডি কিউ এর মান লাগবে বা ডেল কিউ এর মান লাগবে এবং ডি ডাব্লিউ এর মান, ডেল ডাব্লিউ এর মান লাগবে। কিন্তু এই ডেল ডাব্লিউ এর মান কি এখানে কোথাও দেওয়া আছে? দেখো তো, আমরা কিন্তু কোথাও এখানে বলে নাই যে কতটুকু কাজ হয়েছে, এটা কিন্তু কোনো জায়গায় বলে নাই। সো আমাদের এখানে কোনো একটা উপায় বের করতে হবে। কি উপায় বের করতে হবে সেটা একটু খেয়াল করি। আমরা এই যে ডেল ডাব্লিউ আছে, ডেল ডাব্লিউ কে আমরা লিখতে পারি যে পি ডেল ভি। হ্যাঁ, প্রেসার অ্যান্ড ভলিউমের যে চেঞ্জ আছে এইটাকে যদি আমরা হচ্ছে গুণফল করি সেটাকে আমরা সমান লিখতে পারি ডেল ডাব্লিউ। দেখো তো এখানে একটা কথা বলছে যে ভলিউম ইজ নেগলিজেবল, দ্য চেঞ্জ ইন ভলিউম, তার মানে কি ডেল ডাব্লিউ ডেল ভি এর মানটা আমার কত? ডেল ভি এর মানটা আমার 0। তো ডেল ভি এর মান যদি 0 হয়, এর সঙ্গে আমার পি আছে, পি করলে আমার এই পুরোটার মান 0 হয়ে যাচ্ছে না? তো এটার বদলে আমরা কি লিখতে পারি? ডেল যে ডাব্লিউ আছে, ডেল ডাব্লিউ এর মানটা আমরা কত তখন লিখতে পারি? এটার মানটা তখন আমরা লিখতে পারি হচ্ছে 0। তো এটার মানে আমি 0, তার মানে কি ডি কিউ আমার যতটুকু ছিল এইটুকু পুরাটুকুই, ডি কিউ এর মান কত ছিল এইটুকু সমানই কিন্তু আমার হচ্ছে ডেল ডাব্লিউ এর মান আসবে, তাই না? মানে যতটুকু এনার্জি সে নিছে, যতটুকু হিট সে নিছে, ওই পুরোটুকু হিটই সে ইন্টারনালের যে এনার্জি চেঞ্জের বা ইনক্রিজ, পাওয়ার ইনক্রিজ হওয়ার যে বিষয়টা সেটাতে কনভার্ট হয়ে গেছে। সো আমরা তখন লিখতে পারি যে ডেল বা আমি আবার ডি লিখতেছি, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ ইজ ইকুয়াল টু 7, এই যে দেখো এখানে আমার ডেল কিউ এর মান কত ছিল? 7.5 ইন্টু 10⁵ জুল। এটাই আমার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে ভাই, ওকে। এরপর আমাদের ম্যাথ কি আছে সেটার দিকে আমরা একটু খেয়াল করি। এরপর আমাদের ম্যাথটা আছে, এটা পিস্টনের একটা ম্যাথ, পিস্টনের ম্যাথ। ওকে, দিস ইজ গুড, অনেক সুন্দর একটা ম্যাথ এটা। সাম গ্যাস এনক্লোজড ইন এ সিলিন্ডার ফিটেড উইথ এ পিস্টন। আমরা একটু চিত্র আঁকাই। এইটা ধরো যে আমার একটা পিস্টন, পিস্টনে কি থাকে, এরকম একটা ফাঁকা জায়গা থাকে, সিলিন্ডার থাকে, এখান থেকে আমাদের এইভাবে একটা পিস্টন থাকে। সো এই পিস্টনের মধ্যে আমার কি আছে? পিস্টনের মধ্যে আমার অনেকগুলো গ্যাস আছে, এইভাবে ধরো যে অনেকগুলো গ্যাস আছে। কিপিং দ্য প্রেসার অফ দ্য গ্যাস ফিক্সড, আমার এখানে প্রেসার ফিক্সড রাখতে হবে, পিটা আমার ফিক্স থাকবে। ঠিক আছে, তো ফিক্সড অ্যাট 500 প্যাসকেল, মানে আমার যাই হোক না কেন এর প্রেসারটা আমার পি ইজ ইকুয়াল টু 500 প্যাসকেল থাকবে। আমি এটা লিখে নোট আউট করলাম 500 প্যাসকেল। এবং হোয়েন 750 জুল হিট এনার্জি ইজ সাপ্লাইড টু দ্য গ্যাস, আমার 750 জুল আমি হিট কি করলাম? আমি সাপ্লাই করলাম। তার মানে কি যখন আমি হিটটা সাপ্লাই করতেছি সেই হিটটাকে তো অবশ্যই তাকে অ্যাবজর্ব করতে হবে, অ্যাবজর্ব না করলে তো আমি সাপ্লাই করতে পারবো না। আমি ধরো যে একজনকে একটা জিনিস দিলাম, সে যদি সেটা না দেয় তখন তো আমি সেটা নিতে পারবো না। তার মানে কি আমার এখানে যদি এই যে সাপ্লাই যে এনার্জিটা আছে এটা সময় আমি কি লিখতে পারি? এটা সময় লিখতে পারি ডেল কিউ ইজ ইকুয়াল টু কত আমার দেওয়া আছে? 750 জুল। ওকে, লিখছি। এরপরে দ্য গ্যাস স্লোলি 550 জুল ওয়ার্ক ইজ পারফর্ম, মানে সে কি করছে? এই যে 750 জুল যখন আমি তাকে এনার্জি দিছি তখন সে ধীরে 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 সে 1250 জুল সে কাজ করছে। তো 1250 জুল কাজ করছে মানে কি আমার হচ্ছে ডেল ডাব্লিউ এর মান কত? 1200, তাহলে 50, আমি এখানে লিখলাম 1250। ঠিক আছে, ফাইন্ড দ্য চেঞ্জ ইন ভলিউম ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস। হ্যাঁ, আমার ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ করতে মানে খুঁজে বের করতে বলছে ডি ইউ এর মান কত, ডি ইউ এর মান কত। সো তুমি আমি সবাই ভাই ফর্মুলাটা জানি। ফর্মুলাটা কি? যে ডি কিউ ইজ ইকুয়াল টু, ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, না তো ভাই।
আচ্ছা দেখি তো, আমি একটু একটু খোঁজ নিতেছি ভাই আমি। ওকে ভাই। ওকে, সো আমরা একটা, আমাদের কি কি এখানে বের করতে বলছে, আমাদের এখানে বের করতে বলছে চেঞ্জ ইন ভলিউম। তার মানে চেঞ্জ ইন ভলিউম সমান আমরা কি জানি, চেঞ্জ ইন ভলিউম সমান আমরা জানি হচ্ছে ডেল ভি ইজ ইকুয়াল টু হোয়াট, আর ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস, মানে ইন্টারনাল এনার্জি মানে এটা। সো আমাদের এই দুইটা আমাদের এখানে বের করতে বলছে। তা ফর্মুলা তো আমাদের একটাই ভাই, তাই না? ফর্মুলা আমাদের একটা, সেটা হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, বা আমরা এটাকে ধরো যে আর সহজ হবে লিখি, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আমাদের ফর্মুলা এই একটাই। এখন এই একটা ফর্মুলাতে আমি দুইটা মান কেমনে বের করব, এটা একটু ভাবতে হবে। সবার আগে আমি করব কি, সবার আগে আমি করব যে ভাই আমার যে এনার্জিটা, ইন্টারনাল যে এনার্জি চেঞ্জ হয়েছে, এটার মানটা আমি বের করব। এটার মান আমি কিভাবে বের করব দেখো তো। এটার মান যদি আমি হচ্ছে তোমাদের এখানে বলি, এই যে ডিকিউ এর মানটা এখানে দেওয়া আছে না, এই যে ডিকিউ এর মানটা এখানে আমার দেওয়া আছে, ডিডব্লিউ এর মানটা এখানে দেওয়া আছে না, ডিডব্লিউ মানটা দেওয়া আছে। তার মানে কি তোমরা ডি হচ্ছে ডেল ইউ এর মানটা তোমরা তো অবশ্যই বের করতে পারবা। জাস্ট এখানে মানগুলো বসাবা, বসায় এখানে তোমরা বের করে ফেলবা, ঠিক আছে? এখন মেইন কাজ থাকবে এই যে ভলিউমের যে চেঞ্জটা, এটা বের করা। এখন ভলিউম চেঞ্জ আমি কিভাবে বের করব, আমি তোমাদের একটু আগে দেখাইছিলাম একটা, যে আমার এই যে ডেল ডাব্লিউ যেটা আছে, ডেল ডাব্লিউ সমান আমরা এটাকে লিখতে পারি যে পি ইন্টু ডেল ভি। হ্যাঁ, ডিডব্লিউ ডেল ডাব্লিউ সমান সমান পি ইন্টু ডেল ভি। দেখো তো এখানে আমার পি এর মান দেওয়া আছে না, 500 দেওয়া আছে না, 500 প্যাসকেল। দেখো এই যে এখানে কি বলছে, দেখো যে দ্য গ্যাস ফিক্সড এট 500 প্যাসকেল হোয়েন 550 জুল হিট এনার্জি ইজ সাপ্লাই। সো আমার পি এর মান কত, পি এর মান আমার হচ্ছে এখানে 500। হ্যাঁ, আর ডেল ডাব্লিউ এর মান কত, ডেল ডাব্লিউ এর মান হচ্ছে 1250, 500 ইন্টু ডেল ভি। তোমরা এখান থেকে ডেল ভির মান বের করবা, এটা গিয়ে এখানে ভাগ দিবা, ভাগ দিয়ে তোমরা এই অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। ক্লিয়ার? ওকে, সো আমরা এখন পরের ম্যাথে যাই। পরের ম্যাথ হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথে আমাদের কি বলছে হচ্ছে, এটা একটা কার্নোট ইঞ্জিনের ম্যাথ। সো কার্নোট ইঞ্জিনের ম্যাথের ক্ষেত্রে তোমাদের আমি একটা ফর্মুলা দেখাইছিলাম, যে ফর্মুলা তোমাদের আই থিঙ্ক মনে থাকার কথা। তবে একটা কথা মনে রাখবো অবশ্যই, কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে তোমরা টেম্পারেচার যা থাকবে, টি এর ভ্যালুগুলা সবসময় কিসে নিবা, ক্যালভিনে নিবা। হ্যাঁ, ক্যালভিনে নিবা, অবশ্যই ক্যালভিনে নিবা। এইটা যেন তোমরা ভুল না করো। অনেকে দেখা যায় যে পুরো ম্যাথ করে দিয়ে আসে, কিন্তু সে টেম্পারেচারটা সেলসিয়াস বা ফারেনহাইট বা যেটাতেই দেওয়া থাক সেটাতেই করছে, করার পরে সে আর অ্যান্সারে এসে তার অ্যান্সার আর মিলে নাই। স্যার সেখানে অ্যাকচুয়ালি গ্রেস মার্ক হয়তো 1 মার্ক দিছে, 5 মার্কের মধ্যে সে হয়তো 1 মার্ক পাচ্ছে। সো তোমরা অবশ্যই খেয়াল রাখবা, কার্নোট ইঞ্জিনের যে কয়েকটা ম্যাথ থাকবে সবগুলা ম্যাথে তোমরা কি ইউজ করবা, টেম্পারেচার যেই স্কেলে দেওয়া থাক তোমরা সেটাকে চেঞ্জ করে টেম্পারেচারটাকে নিয়ে যাবা ক্যালভিন স্কেলে। সো এখন যদি আমরা এই ম্যাথটার দিকে খেয়াল করি, আমরা এখানে কি কি দেওয়া আছে একটু দেখি। এখানে দেওয়া আছে যে এ কার্নোট ইঞ্জিন ইজ ওয়ার্কিং বিটুইন দ্য ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য ওয়াটার, ফাইন্ড দ্য ইফিসিয়েন্সি। সো আমরা ইফিসিয়েন্সির ফর্মুলাটা কি জানতাম, ইফিসিয়েন্সির ফর্মুলাটা আমরা লিখি ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড T1। T1 কি, T1 হচ্ছে আমার ধরো যে নিম্ন টেম্পারেচার, যে টেম্পারেচারতে কাজ করা শুরু করছে মেশিনটা, আর T2 হচ্ছে ম্যাক্সিমাম কত টেম্পারেচার আমার পৌঁছাইছে। এখন এই T1 অ্যান্ড হচ্ছে তোমার এই T2, এটা কিসে হবে, এটা আমার হচ্ছে ক্যালভিনে হবে। হ্যাঁ, ক্যালভিন হবে। আমি বারবার বলতেছি এটা কিন্তু ক্যালভিনে হবে, এই কথাটা মাথায় রাখবা। এখন তোমরা বলতে পারো ভাই এখানে তো কোনো ভ্যালুই দেওয়া নাই, তাইলে আমরা এখানে T1 এর মান কত রাখবো, T2 এর মান কত দেওয়া রাখবো? তোমাদের এই কোশ্চেনটা অনেক ভ্যালিড। এখানে দেখো যে এখানে একটা মজার বিষয় বলছে, দ্য কার্নোট ইঞ্জিন ইজ ওয়ার্কিং বিটুইন, মানে বিটুইন কোনো কিছুর মধ্যে কাজ করতেছিল। কি কির মধ্যে কাজ করতেছিল, দ্য ফ্রিজিং পয়েন্ট। এই যে ভাই পেয়ে গেছি, ফ্রিজিং পয়েন্ট কত, ফ্রিজিং পয়েন্ট তুমি আমি সবাই জানি 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, বা অথবা 273 ডিগ্রি সেলসিয়াস, সরি 273 ডিগ্রি ক্যালভিন। সো আমরা এটা পাইছি। আরেকটা কি বলছে, আরেকটা বলছে দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য ওয়াটার। সো বয়লিং পয়েন্ট ওয়াটার কত আমরা জানি, বয়লিং পয়েন্ট ওয়াটার আমরা জানি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। অথবা এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার 273 প্লাস 100, কারণ আমাদের তো একে কেলভিনে কনভার্ট করতে হবে। করলে আমার কত আসবে, এটা আসবে 373 কেলভিন। সো দেখো আমরা তার মানে এখানে দুটো টেম্পারেচার পাইছি। এখন কোন টেম্পারেচারকে তুমি হচ্ছে যে আগে মানে T1 ধরবা, কোন টেম্পারেচারকে T2 ধরবা, এটা হচ্ছে দেখো দ্য বিটুইন দ্য ফ্রিজিং পয়েন্ট এন্ড দ্য বয়লিং পয়েন্ট। ভাই কোনো ইঞ্জিন যদি কাজ করা শুরু করে, সেটা তো অবশ্যই মানে লো টেম্পারেচার থেকে কাজ করা শুরু করে, দেন সে কাজ করতে 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 সে বেশি হিট জেনারেট করে সে টেম্পারেচার অনেক হাই হয়ে যাবে। তো তার মানে আমার এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে আমার T2। ক্লিয়ার? আমার এটা T1 T2। এখন তোমাদের জাস্ট এখানে মান বসাবা, মান বসানোর পরে তোমরা n এর একটা মান পাবা, সরি n না, এটা ইজ ইকুয়াল টু তোমরা হয়তো পাবা 0.26
8, হ্যাঁ এটা পাবা, কিন্তু এটা তো আমার ইফিসিয়েন্সি বের করতে বলছে, আমার এটা জাস্ট ইটার মান আসলো। এখন এই ইটার মানের সঙ্গে তোমরা যখন হচ্ছে 100 দ্বারা গুণ করবা তখন এটার অ্যাকচুয়ালি ইফিসিয়েন্সি আসবে, ইফিসিয়েন্সি আসবে তখন হচ্ছে 26.8%। ইফিসিয়েন্সি সবসময় পার্সেন্টেজে হিসাব করতে হয়, এই কথা মনে রাখবা, ইফিসিয়েন্সি সবসময় পার্সেন্টেজে তোমাকে হিসাব করতে হবে, কখনোই জাস্ট ইটার মান এইভাবে বসায় দিবা না, সবার শেষে 100 দ্বারা গুণ করবা, অথবা শুরুতেই যখন যখন ফর্মুলাটা লিখবা এই ফর্মুলার সঙ্গে 100 একটা গুণ দিয়ে রাখবা, সেই ক্ষেত্রে তোমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এখন তাইলে আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথ আমাদের কি বলা আছে? পরের ম্যাথ আমাদের বলা আছে দ্য কার্নোট ইঞ্জিন ইজ ওয়ার্কিং বিটুইন দ্য টেম্পারেচার 327 ডিগ্রি সেলসিয়াস, 327 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 27 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? ফাইন্ড দ্য টেম্পারেচার, ফাইন্ড ইটস ইফিসিয়েন্সি, সরি মানে এটার ইফিসিয়েন্সি কত, মানে তোমার কি, তোমার এখানে বের করতে হবে কি, আচ্ছা আমি দেখি এখানে কি কি লেখা আছে, কি কি দেওয়া আছে। আমার বের করতে হবে ইটা ইজ ইকুয়াল টু হোয়াট, আমার ইটা বের করতে হবে। এক্সপ্লেইন দ্য ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস হোয়েদার ইট ইজ পসিবল টু ডাবল ইটস ইফিসিয়েন্সি, এটার ইফিসিয়েন্সি কি ডাবল করা পসিবল কিনা এটা আমাকে হচ্ছে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমি খুঁজে বের করি। তার মানে কি এটার ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল, T1 কত ছিল, T1 ছিল আমার 327 ডিগ্রি সেলসিয়াস। সো T1 ইজ ইকুয়াল টু 327 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে আমি এটাকে লিখতে পারি হচ্ছে যে 327 যোগ হচ্ছে 273। হ্যাঁ, সো আমি এখন লিখি, সেটা তোমরা করবা, 327 যোগ 273, হ্যাঁ 273 ক্যালভিন। এটাকে কনভার্ট করলা, এরপরে তুমি কি করবা, এরপরে এই যে 27টাকে তুমি কনভার্ট করবা। T2 এর মান কত, T2 মান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। সো তুমি এটা কনভার্ট করলা, কনভার্ট করার পরে যেটা আসবে সেটা 27 প্লাস 273 ক্যালভিন। ঠিক আছে, এই দুইটা তুমি মান পাইলা, মান এই দুটো তুমি পাও, তাহলে তুমি এই যে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড T1, এই ফর্মুলা থেকে তুমি অ্যান্সারটা বের করতে পারবা না? অবশ্যই তুমি বের করতে পারবে, অ্যান্সার হচ্ছে তুমি অবশ্যই বের করতে পারবা। এইটাতে জাস্ট ফর্মুলাগুলো বসায় ক্যালকুলেশন করবা, করার পর তোমার একটা মান আসবে। এখন এটার সঙ্গে 100 গুণ হবে, কারণ ইফিসিয়েন্সি বের করতে বলছে। আমি আবারও বলছি, একটু আগে বলছিলাম যে ইফিসিয়েন্সি যদি বের করতে বলে সেই ক্ষেত্রে অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে, কারণ ইফিসিয়েন্সি আমাদের সবসময় পার্সেন্টেজে হিসাব হয়। এখন আবার বলছে যে এক্সপ্লেইন উইথ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, ওকে ম্যাথমেটিক্যাল একটা অ্যানালাইসিস করতে বলছে, হোয়েদার ইট ইজ পসিবল টু ডাবল ইটস ইফিসিয়েন্সি, এটার ইফিসিয়েন্সিকে ডাবল করতে পারে কিনা। মানে আমার ইটার মানটা ছিল হচ্ছে, ধরো ইটার মান আসবে আমার 50%, এখন এই 50%টাকে আমি ডাবল করতে পারি কিনা, এই 50% থেকে ডাবল করলে কত হবে, আমার 100% করতে পারি কিনা। ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনের আগে আমি তোমাকে বলি যে কখনো এটা পসিবল না, থিওরিটিক্যালিও এটা আমার জাস্ট সম্ভব, বাট ইন রিয়েল লাইফ এটা কখনো পসিবল না। এখন কেন পসিবল না এটা আমরা একটু এক্সপ্লেন করি। আচ্ছা আমি একটু এই জিনিসগুলো মিশাই দেই, এখানে তোমাদেরকে বুঝাই দিই। আচ্ছা, সো আমার এখানে কি বলছে, ইটা ইজ ইকুয়াল টু, আমি যে ফর্মুলাটা জানি, ম্যাথমেটিক্যাল যেহেতু এক্সপ্লেন করতে বলছে তো ওইটার দিকে আসি, 1 মাইনাস T2 ডিভাইডেড T1, ঠিক আছে, ইন্টু 100%। সো আমার এখানে ইটার ভ্যালু কত ছিল, ইটার ভ্যালু আমার এখানে ছিল হচ্ছে 50%। সো 50%কে যদি আমি হচ্ছে যে 100 ইয়ে করি, তো আমার এখানে ইটার মানটা অ্যাকচুয়ালি আসবে তোমার হচ্ছে যে 100% করতে হবে। ইটার মান কত করতে হবে, 100%। 100% আমি যদি এখানে লিখি 100 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 T1 ইন্টু 100। সো এই 100 তোমার হচ্ছে এটা এই পাশে এসে ভাগ হইলে এখানে তোমার থাকবে 1। সো এখানে থাকলো 1, আর এই 1টা এই পাশে আসবে, এসে বিয়োগ হবে। সো আমি হচ্ছে তখন আলটিমেটলি দাঁড়াবে, আমি কয়েকটা স্টেপ এখানে গ্যাপ করলাম, তোমরা একটু স্টেপগুলো দেখে নিও। T2 ডিভাইডেড T1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটা দ্বারা কি বোঝায় ভাই, দেখো এটা দ্বারা একটু বোঝায়, এটা একটু এক্সপ্লেন করি, এটা দ্বারা কি বোঝায়, এইটুকু দ্বারা বোঝায় হচ্ছে ভাই T1 এবং T2 মধ্যে যে আমার অনুপাত থাকবে, মানে আমি যতটুকু হিট দিব এবং যতটুকু হিট এসে পৌঁছাবে, এইটুকু দুইটার অনুপাত সমান হইতে হবে। T1 এবং ইস টু T2 এই দুইটার অনুপাত কত হইতে হবে, সমান হইতে হবে, মানে 0 হইতে হবে, মানে এটাতে কোনো এনার্জি লস হওয়া যাবে না। কিন্তু এটা কোনোদিন সম্ভব? তোমরা বলো, ধরো যে আমরা একটা ফাঁকা জায়গায় একটা ইঞ্জিন রাখছি, হ্যাঁ একটা ইঞ্জিন রাখছি, এই ইঞ্জিনে আমি হিট দিচ্ছি, তো শুধু কি ওই ইঞ্জিনে হিট পাচ্ছে না, তো ওই ইঞ্জিনের আশেপাশে যে পরিবেশ আছে, আশেপাশে যে বাতাস আছে, সেই বাতাসের সাথে হিট পাচ্ছে, তাই না? আলটিমেটলি আমি যদি এখানে হিট দেই, সব হিট তো সে কাজে লাগাবে না, কিছু কিছু হিট আশেপাশে বাতাসেও হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো আলটিমেটলি এটা কিন্তু বাস্তব জীবনে সম্ভব না। তো তোমরা জাস্ট এটা দেখাবা যে T2 is to T1 is equal to 0, which is not possible in real লাইফ বা হচ্ছে ইন প্র্যাকটিক্যাল। সো ইট ইজ নট পসিবল, এটা তোমরা বলে দিলে তোমরা এখানে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা।
আচ্ছা, তো এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে হচ্ছে যে দা ইফ 14 নম্বর ম্যাথটা আমরা একটু দেখি, খেয়াল করি 14 নম্বর ম্যাথটা একটু সবাই একটু পড়ো। দা ইফিসিয়েন্সি অফ এ হিট ইঞ্জিন 80%, তার মানে আমার কি এখানে হচ্ছে ইটার মান কত দেওয়া আছে, ইটার মান দেওয়া আছে 80%। সো 80%কে যদি আমরা হচ্ছে কনভার্ট 100 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 0.8। হ্যাঁ, আমরা জাস্ট ক্যালকুলেশন সুবিধার্থে এটা করে নিলাম 0.8। এরপর আমার কি বলা আছে, ইফ দ্য টেম্পারেচার অফ সিঙ্ক ইজ 127 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সিঙ্ক টেম্পারেচার মানে কি, সিঙ্ক টেম্পারেচার মানে হচ্ছে কমে যে টেম্পারেচারটাতে সে আসতেছে সেইটা, তার মানে T2 ইজ ইকুয়াল টু 127 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি আমরা হচ্ছে কেলভিনে কনভার্ট করি, কেলভিনে কনভার্ট করলে এটা আসবে হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস, 400 ডিগ্রি কেলভিন। হ্যাঁ, 400 ডিগ্রি কেলভিন। এখন আমাকে কি বের করতে বলছে, হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স, মানে কি সোর্সের টেম্পারেচার মানে T1। তোমাদের বলছিলাম যে শুরুতে যে টেম্পারেচার থাকবে বা সোর্সের যে টেম্পারেচার সেটা T1, আর সিঙ্ক হওয়া যে টেম্পারেচার বা শেষে গিয়ে যে টেম্পারেচার সেটা T2। সো আমার এই যে T1টা আমার বের করতে বলছে, তোমরা ইজিলি কিন্তু এই ম্যাথটা পারবা। দেখো, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড T1। হ্যাঁ, এই ফর্মুলাতে তোমরা হচ্ছে জাস্ট এখানে T1 এর মানটা হচ্ছে রেখে বাকিটা করবা। এটা তোমরা কিভাবে করবা, ধরো যে হচ্ছে এইটা যদি রাখো তাহলে এটাকে কিভাবে আসবে, T2 ডিভাইডেড T1 ইজ ইকুয়াল টু ইটা মাইনাস 1। অর এখন তোমার T1 এর মানটা বের করতে হবে। T1 এর মান বের করলে এইটা গিয়ে এই পাশে যদি আমরা বজ্র গুণন করি, হ্যাঁ বজ্র গুণন না করে উপরটাকে আমি নিচে এসে ভাগ করে দিই, যেহেতু ওটা উপর আছে এটা আমার নিচে আসবে, এই পাশে ক্রস গুণন যদি আমি করতে চাই তাহলে এটা আমার নিচে আসবে। সো নিচে যদি আসে তাহলে 1 ডিভাইডেড T1 ইজ ইকুয়াল টু ইটা মাইনাস 1 ডিভাইডেড T2। এখন আমার তো এখানে T1 বের করতে হবে, কিন্তু T1 তো নিচে আছে, তো আমি এটাকে যদি একটু উল্টায় দেই যে T1 ইজ ইকুয়াল টু T2 ডিভাইডেড ইটা মাইনাস 1। এখানে তোমরা জাস্ট ভ্যালুটা বসাবা, ভ্যালুগুলো ধরো যে T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 400 আর ইটার মান হচ্ছে 0.8 মাইনাস 1। এইটা করলে করার পর যেটা আসবে সেটা তোমার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে ভাই? আচ্ছা, এরপরে কি আছে, এরপরে কার্নোট ইঞ্জিন আছে আরেকটা। সো আরেকটা কার্নোট ইঞ্জিনের সেম টাইপের ম্যাথ। আচ্ছা হ্যাঁ, এটা একটু দেখাই দেই, আমরা এই ম্যাথটা দেখা দেবো। এরপরে কি আছে, এন্ট্রপির ম্যাথ আছে। আচ্ছা ওকে, সো দ্য ইফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন। আচ্ছা, কার্নোট ইঞ্জিন ইফিসিয়েন্সির কথা বলছে, তার মানে কি আমার ইটার মান, ইটার কথা বলছে ভাই। ইটার মান আমার কত, ইটার মান আমার হচ্ছে 50%। ঠিক আছে, ইটার মান আমার 50% হয়ে গেল। 50% সমান এটা রাখতে হবে, 50% রাখতে পারি, অথবা এটা আমি 0.5 লিখি। এরপর বলছে কি দ্য হোয়েন দ্য সিঙ্ক টেম্পারেচার ইজ 27 ডিগ্রি সেলসিয়াস। সিঙ্ক টেম্পারেচার মানে কি, একটু আগে আমি দেখে আসলাম T2 এর মান কত, 27 ডিগ্রি সেলসিয়াস। সো T2 এর মান যদি আমি 27 ডিগ্রি সেলসিয়াস থাকি, আমাকে এটাকে কিসে কনভার্ট করতে হবে, এটাকে আমার কনভার্ট করতে হবে হচ্ছে ক্যালভিনে। সো আমি এটাকে ক্যালভিনে যদি কনভার্ট করি তাহলে আমার 300 ক্যালভিন আসবে। ক্লিয়ার? আচ্ছা, 300 ক্যালভিন আসলো। এখন আমার বলছে কি যে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার অফ দ্য সোর্স টু মেক ইফিসিয়েন্সি 60%। মানে আমি যদি এইটাকে, এই যে আমার যে 50% আছে, এই 50%টাকে আমি চেঞ্জ করে যদি 60% নিতে চাই, তাহলে আমার সোর্সের টেম্পারেচার কত আসবে, মানে তখন সোর্সের টেম্পারেচারটা কত রাখতে হবে, তাইলে এটা আমার 60% হবে। তো ভাই এই যে 60% করার আগে আমার তো জানতে হবে যে এখানে সোর্সের টেম্পারেচার কত ছিল, যখন 50% ছিল এই সময় সোর্সের টেম্পারেচার কত ছিল, তারপর না আমি বলতে পারবো ভাই আপনি এতটুকু চেঞ্জ করলে আপনার এটা 60% হয়ে যাবে, তাই না? তো আমি দেখি, তার মানে আমার এখানে সবার আগে কি বের করতে হবে, আমার এখানে T1 এর মান বের করতে হবে। সো T1 এর মান আমরা একটু আগে কিন্তু বের করে আসছি। T1 ইজ ইকুয়াল টু কি ছিল, আমি ডিরেক্ট ফর্মুলাটা লিখতেছি, T2 ডিভাইডেড ইটা মাইনাস 1। এখান থেকে তুমি T1 এর মানটা পেয়ে যাবা। T1 এর মান ধরো যে তুমি পাইলা, সাপোজ T1 এর মান তুমি পাবা 150, কত পাবা T1 এর মান, যদি একটু ক্যালকুলেশন করি তাইলে T1 ইজ ইকুয়াল টু 600 কেলভিন হবে তোমার। হ্যাঁ, আই থিঙ্ক 600 কেলভিন, তোমরা একটু তবু ক্যালকুলেশনটা করে নিও, আমি মুখে মুখে ক্যালকুলেশন করছি। T1 এর মানটা 600 কেলভিন আসবে। সো 600 কেলভিন, এখন আমার এটা আছে T1 এর মান আছে 600। আচ্ছা, এখানে লিখলাম T1 এর মান আছে আমার 600, T2 এর মান আছে কত, 27 ডিগ্রি বা 300 কেলভিন। হ্যাঁ, 600 কেলভিন আর 300 কেলভিন। এখন আমাকে বলছে যে ইফিসিয়েন্সি যদি 60% করতে হয়, যদি 60% করতে হয় তখন আমার T1 এর মান কত হবে। সো আমি আবার T1 এর ফর্মুলা ফেলাবো, কিন্তু এখন ইটার যে মান, এখানে ইটার মান কিন্তু আমি ইউজ করছিলাম 0.5। হ্যাঁ, 0.5। এখন আবার পরে আবার T1 এর ফর্মুলা ফেলাবো। T1 এর ফর্মুলাতে T2 ইজ ইকুয়াল টু ইটা মাইনাস 1। এখন এই ইটার মান কত হবে, এখন এইটার মান হবে 60%, কারণ আমি এখন 60% আমার T1 এর মান কত হবে এটা আমি বের করতে চাচ্ছি। সো আমার এই ইটার মান এখন হবে 0.6। ফেলানোর পরে ধরো যে এটার অ্যান্সার আমার আসলো, এখানে এটার অ্যান্সার আসবে কত, এটার অ্যান্সার ধরো ক্যালকুলেশন যদি করি এটার অ্যান্সার আসবে, আচ্ছা এটার অ্যান্সার আসবে হচ্ছে 750। হ্যাঁ, এটার অ্যান্সার 750 আসলো। সো এই যে 750টা আসলো,
তো আমার 50% সময় T1 এর মান কত ছিল 600 কেলভিন, কিন্তু যখন আমি 60% করতে চাইছি বা করতে যাব তখন আমার হবে T1 এর মান হবে কত 750। তার মানে এই যে চেঞ্জটা কত হইলো, চেঞ্জ হইলো আমার 150। তো এই চেঞ্জটা এখানে বের করতে বলছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার of the source to make the efficiency 60%। 60% ইফিসিয়েন্সি করতে গেলে আমার যে টেম্পারেচার চেঞ্জ কত হবে 150%, 150 কেলভিন। মানে আমার ছিল 600 কেলভিন, এটার সঙ্গে যদি আমি 150 কেলভিন আরো দেই তখন আমার এটা 60% হয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে, আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এখন আছে এন্ট্রপির ম্যাথগুলো। এন্ট্রপির ম্যাথগুলো অনেক ইন্টারেস্টিং ম্যাথ হয়, তবে এই ম্যাথে আবার কিছু কনফিউশন থাকে, সেই কনফিউশনগুলো রাখা যাবে না। এখন কি কনফিউশন থাকে আমরা একটু যদিও আগে ক্লিয়ার করছি, আবার এখন আমি একটা শর্ট তোমাদের রিমাইন্ডার দিয়ে দেই। শর্ট রিমাইন্ডার কি? শর্ট রিমাইন্ডার হচ্ছে এন্ট্রপি, চেঞ্জ ইন এন্ট্রপি ডেল এস, ডেল এস ইজ ইকুয়াল টু এম এল ভি ডিভাইডেড বাই টি। ক্লিয়ার? এম এল ভি ডিভাইডেড বাই টি। এখন এই যে এইটা একটা ফর্মুলা, আরেকটা আছে এন্ট্রপির চেঞ্জ এস, ডেল এস ইজ ইকুয়াল টু এম সি লন T2 minus T2 divided T1, L S is equal to MC ln T2 divided T1। ওকে, সো এটা আমার দুইটা ফর্মুলা। এখন কোন ফর্মুলা কখন ফেলাবা এটা নিয়ে কনফিউশন হয়। কনফিউশন হওয়ার কোনো মানে আমি তোমাদের ট্রিপস শিখে দিচ্ছি। ধরা যায় যখন শুধু টেম্পারেচার চেঞ্জ হবে, হ্যাঁ শুধু টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচার যখন চেঞ্জ হবে তখন তোমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবা। আর যখন তোমার টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে যখন তোমার ফেজের চেঞ্জ হবে, শুধু ফেজটা যখন চেঞ্জ হবে, এখন এই টেম্পারেচার চেঞ্জ কি আর ফেজ চেঞ্জ কি? ধরো যে আমি তোমাদের এখানে এক্সাম্পল দেই, একটা একটা ধরো যে এখানে পানি আছে একটা পাত্রে, এই পানিতে তুমি হিট দিছো, হ্যাঁ এই পানিতে তুমি কি দিছো, এই পানিতে তুমি হিট দিতেছো, হ্যাঁ এখানে তুমি হিট দিতেছো, কোনো কিছু একটা দিয়ে হিট দিতেছো। এই যে হিট দেওয়ার পরে এই পানিটা কি মানে পানির মতোই তো থাকবে তাই না? প্রথম দিকে শুরু দিকে পানি থাকবে, দেন ধীরে ধীরে একটা স্টেজে গিয়ে সেটা হচ্ছে বাষ্প হবে, হ্যাঁ তারপরে এখানে ধর পানি আছে, এক সময় গিয়ে এখানে বাষ্প থেকে হয়ে যাবে। কিন্তু এই যে পানিতে হিট দেওয়ার পরে কি সে বাষ্প হয়েছে? হয় নাই তো, সে কিছু একটা সময় পরে মানে টি টাইম পরে, একটা সময় পরে গিয়ে সে বাষ্প হওয়া শুরু করছে। তো এই যে টি টাইম ধরে আমি এখানে টেম্পারেচার এখানে তাপ দিলাম, এই সময় কি তাপগুলো আমার কাজে লাগেনি? লাগছে। এই টেম্পারেচারটা কাজে লাগছে যখন ভিতরের এই যে মলিকিউলগুলো, পানির মলিকিউল ছিল, এগুলোকে উত্তপ্ত করার জন্য, এগুলোকে হচ্ছে এক্সাইটেড করার জন্য এটাতে কাজে লাগাইছে, এই সময় কাজে লাগছে। কিন্তু তখন কিন্তু ফেজের চেঞ্জ হয় না, হয়েছে পানি তো পানি ছিল ভাই, তাই না? ধরো যে 30 মিনিট পরে আমার এখান থেকে হচ্ছে 30 সেকেন্ড পরে আমার হচ্ছে বাষ্প হওয়া শুরু করছে, কিন্তু এই 30 সেকেন্ডের আগে পর্যন্ত 29.9 সেকেন্ড পর্যন্ত তো হিট আমার কাজে লাগছে, তখন কিন্তু আমার বাষ্প হয় না, মানে পানি পানি ছিল। তো শুধু এই যে এই সময়টাতে যখন পানি ছিল কিন্তু টেম্পারেচার আমার চেঞ্জ হয়েছে, তখন হচ্ছে আমার এই ফর্মুলাটা হবে। আর যখন পানি থেকে বাষ্প হয়েছে বা বরফ থেকে পানি হয়েছে বা বাষ্প হয়েছে, এই সময়টাতে আমার হচ্ছে এই ফর্মুলাটা কাজে লাগবে। হ্যাঁ ক্লিয়ার? মানে ফেজ চেঞ্জ মানে হচ্ছে অবস্থার পরিবর্তন, এবং টেম্পারেচার চেঞ্জ মানে হচ্ছে অবস্থার পরিবর্তন হবে না, শুধু হচ্ছে আমার টেম্পারেচার চেঞ্জ হবে। এই সময়টাতে আমাদের এই ফর্মুলাটা হচ্ছে কাজে লাগবে। দুই ফর্মুলা দুইটা সময়ের জন্য। ওকে, সো আমরা হচ্ছে এটা একটু মিশাই দিই, দিয়ে আমরা আমাদের ম্যাথে ফিরে যাই। তবে অবশ্যই এই দুইটা ফর্মুলার মধ্যে কনফিউশন রাখা যাবে না। দেখা যাবে যে ম্যাথ করে দিয়ে আসছো, দুইটা ফর্মুলাই সেম, কিন্তু মার্ক পাও নেই। ঠিক আছে, তো আমরা এখানে দেখি যে আমার এখানে কি কি বলা আছে। এখানে বলা আছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন এন্ট্রপি ইন কনভার্ট করতে বলছে কি 5 কেজি ওয়াটার at 100 ডিগ্রি সেলসিয়াস টু স্টিম at 100 ডিগ্রি সেলসিয়াস। দেখো কি বলছে, কনভার্ট করতে বলছে কি যে 5 কেজির ওয়াটার থেকে স্টিমে মানে বাষ্পতে কনভার্ট করতে বলছে। হ্যাঁ, তো ওকে, দ্য স্পেসিফিক লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এটা একটা কনস্ট্যান্ট, এইটার ভ্যালু আমার দেওয়া আছে। সো এখানে এখন কি কি দেওয়া আছে আমি একটু সাইডে লেখা শুরু করি। আমার এখানে বলা আছে এম এর মান বলা আছে, হ্যাঁ এই যে 5 কেজি, এই যে এম ইজ ইকুয়াল টু 5 কেজি। সো আমি এখানে 5 কেজি লিখছি। এরপরে কি বলা আছে, এরপর আমার বলা আছে যে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে যে আমার ওয়াটারটা ছিল সেইটা। সো এখন আমার এই যে 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি হচ্ছে তো ধরতে হবে তাই না? মানে আমার এখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়নি, দেখো 100 থেকে 100ই ছিল তাই না? টেম্পারেচার একটাই, তার মানে টি এর মান কত? টি এর মান আমার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি। কিন্তু আমার ভাই সেলসিয়াসে এখানে রাখা যাবে না, এটাকে কনভার্ট করে নিতে হবে কেলভিনে। কেলভিনে করলে তাহলে 373 কেলভিন, টি থেকে 373 কেলভিন। হ্যাঁ, এখন এটা গেল। এরপরে দ্য স্পেসিফিক লেটেন্ট অফ দ্য হিট ভ্যাপোরাইজেশন অফ ওয়াটার এত, মানে 2.6, এটা আমার হচ্ছে একটা কনস্ট্যান্ট। কোন কনস্ট্যান্ট? এটার মান হচ্ছে এলভি। হ্যাঁ,
এলভি। এলভি ইজ ইকুয়াল টু আমার কত? এলভি ইজ ইকুয়াল টু 2.26 ইন্টু 10⁶। আমার ফর্মুলাটা কি ছিল ভাই? ফর্মুলাটা একটু মনে করো, ওই যে বলছিলাম যে আমার যখন অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে ফেজের যখন চেঞ্জ হচ্ছে, তখন এন্ট্রপির চেঞ্জ ইজ ইকুয়াল টু কি হবে? এম এলভি ডিভাইডেড বাই টি। এটা আমার ফর্মুলা ছিল। এই ফর্মুলার মধ্যে আমার এম পাইছি, এলভি পাইছি, টি পাইছি, শুধু বের করার ডেল এস। এটা কি কোনো কঠিন কাজ? না, জাস্ট ক্যালকুলেটারে বসাবা, ডিরেক্ট এখানে অ্যান্সার লিখে দেবা, ঠিক আছে? আচ্ছা সরি, না ডিরেক্ট অ্যান্সার লিখবে না, তখন স্যার কিন্তু মার্ক কম দিবে। তোমরা পাশে এখানে লিখে দিবা যে এটা কোনটার মান কত। এম এর মান 5, তারপরে হচ্ছে টি এলভির মানটা লিখে দিবা 2.6 সামথিং, হ্যাঁ, তারপরে ভাগ দিয়ে তোমরা হচ্ছে টি এর মান লিখে দিবা 373। এইভাবে লিখে তোমরা হচ্ছে অ্যান্সার করলা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার হচ্ছে 24 নম্বর ম্যাথ। 24 নম্বর ম্যাথটা একটু দেখি। 24 নম্বর ম্যাথে আমাদের কি বলছে, যে এখানে বলছে যে ফাইন্ড দ্য চেঞ্জ ইন এন্ট্রপি ইন কনভার্টিং 5 কেজি ওয়াটার থেকে, মানে 5 কেজির ওয়াটারকে চেঞ্জ করতে বলছে। কিসে চেঞ্জ করতে বলছে? ফ্রম 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। কোথাও বলছে যে পানি হচ্ছে বাষ্প হয়েছে, বা পানি বরফ হয়েছে, বা বরফ পানি হয়েছে, হয় নাই। তার মানে কি আমার হচ্ছে এইটা, আমার এটার ক্ষেত্রে ফর্মুলা কোনটা পড়বে? এন্ট্রপির যে ওই যে টেম্পারেচার চেঞ্জের যে ফর্মুলাটা ছিল, হ্যাঁ, ডেল এস ইজ ইকুয়াল টু এম সি T2 ডিভাইডেড T1। আমার এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটা এখানে আমার হচ্ছে পড়বে, হ্যাঁ, সরি, লন T2 ডিভাইডেড T1, হ্যাঁ, এই ফর্মুলা পড়বে। এখন এই ফর্মুলা কোনটা কি বলে দেখো, এখানে এম এর মান দেওয়া আছে, দেখছো? এই যে এম এর মান আমি পাইছি। এরপর আমার কি দরকার? এরপর আমার হচ্ছে এই যে ই এর মানটা দরকার, হ্যাঁ, বা সরি সি এর মানটা দরকার। এই সি এর মান কোনটা? সি হচ্ছে এই যে কনস্ট্যান্ট ভাই, এই কনস্ট্যান্ট মান, মানে এটা হচ্ছে কনস্ট্যান্টের মান, স্পেসিফিক এটা, ওকে? এই যে সি এর মান আমি পাইছি। আচ্ছা, আর কি দরকার? T2 আর T1 দরকার। এই যে ভাই T2 এবং T1 ও দেওয়া আছে, দেখো এই যে T1 হচ্ছে এইটা আর T2 হচ্ছে এইটা। এটাকে তুমি কনভার্ট করবা হচ্ছে কেলভিনে, এই দুটোকে কনভার্ট করে নিবা কেলভিনে, নিলেই তোমার হচ্ছে এই ম্যাথটা হয়ে যাবে। এইটুকুই ছিল তোমাদের এই যে চ্যাপ্টারটা আছে হিট এন্ড থার্মোডাইনামিক্স থেকে। প্রত্যেকটা ম্যাথই তোমাদের মোটামুটি দেখানো শেষ। আশা করি যে আর কোনো ম্যাথটা তোমাদের আর নাই। সো এখন তোমাদের কাজ কি হবে? এখন তোমাদের কাজ হবে, তোমাদের যেটা বলছিলাম যে ফর্মুলাগুলো সবাই আগে লিখবা, হ্যাঁ, ফর্মুলাগুলো লিখবা। এরপরে সবগুলা ম্যাথ তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা। এবং ম্যাথ কই থেকে প্র্যাকটিস করবা? আমি হচ্ছে একটা শিট দিয়ে দেবো ম্যাথের, সেই শিট থেকে তোমরা হচ্ছে এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। এই শিটের মধ্যে তোমরা অ্যান্সারও পাবা, ওকে? এই এখন তোমরা এগুলো কই পাবা? এগুলো সবগুলো তোমরা লুপ এন্ড লজিকের আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স, যেটা এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স, এখানে পেয়ে যাবা, অথবা লুপ এন্ড লজিকের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা সবগুলা পেয়ে যাবা। আজকে এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে। আর কারো যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি সবসময় কমেন্ট বক্স চেক করি। ধন্যবাদ সবাইকে।